কথা বলি, আমরা যে কোনো মানুষের কাছে যদি জিজ্ঞাসা করি আমরা অনেকের নাম শুনতে পাবো, কিন্তু তারা অনেকেই ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানের নাম বলবেন না, কারণ তার পরিচিতিটা আমরা সেভাবে ঘটাতে পারিনি। অথচ তিনি ভাষা আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন। সেই সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রথম কালো পতাকা যিনি উত্তোলন করেছিলেন তিনি মোহাম্মদ সুলতান। কিন্তু মোহাম্মদ সুলতানকে আমরা আমাদের মানুষ কিন্তু সেই পরিমাণ আসলে মর্যাদা দিতে পারিনি। এটা মোহাম্মদ সুলতানের ব্যর্থতা নয়, আমাদের ব্যর্থতা। তো এটি কাজ শুরু হয়েছে, এখন আমরা তার কথা বলছি। আমি একটি সুসংবাদও দিতে চাই, তার বাড়ির কাছাকাছি একটি জায়গায় তার নামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। খুব সম্প্রতি তার উদ্বোধন হবে, ভাষা সৈনিক সুলতান পাঠাগার। আমরা চেষ্টা করেছি তার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে। আমরা কিছুটা সূত্র পেয়েছি, তার এক কন্যা ডাক্তার চন্দনা সুলতানা, চক্ষু বিশেষজ্ঞ, তার সাথে যোগাযোগ করতে আমরা পেরেছি। তিনি আসবেন এই পাঠাগারটি উদ্বোধন করতে। বোদার পাশে আলিম বাজার নামে একটি স্থান আছে, সেইখানে এই পাঠাগারটি উদ্বোধন হতে যাচ্ছে। তো তিনি আসতে চেয়েছেন আমাদের এখানে এসে এই পাঠাগারটি উদ্বোধনের দিন উনি থাকবেন, এটি আমাদের জন্য একটি আনন্দের বিষয়। মোহাম্মদ সুলতান 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পুলিশ কর্মকর্তা ছিলেন, ফলে বস্তির চাকরি সূত্রে তিনি এখানে সেখানে নানা জায়গায় ঘুরে ঘুরে তার শিক্ষা জীবন শেষ করেছেন। শুরু করেছিলেন নীলফামারীর মক্তবে, পরবর্তী সময় গাইবান্ধা হয়ে রাজশাহী হয়ে নানা জায়গায় পড়ালেখা শেষ করে আমরা যদি বিবেচনা করি রাজশাহীর পর্বে তিনি ভাষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পাকিস্তান তার সেই সময় তিনি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, ফলে সেই শিক্ষা জীবনটা কোনো সমাপ্ত হয় না। পরবর্তী সময়ে তিনি দিনাজপুর সরকারি কলেজ, বর্তমানে যেটি, সেই সেখানে চলে আসেন। সেই সময় আমাদের আরেক প্রবাহ পুরুষ ডক্টর জি.সি. দেব, তিনি তার অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তারই আনুকূল্যে পরবর্তী সময়ে তিনি সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন। এর পরবর্তীতে তার পদচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি আন্দোলনের এক অন্যতম মুখে পরিণত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠিত করেন পাকিস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং আমরা যদি ভাষা সংগ্রামকে বিবেচনা করি যে এটি শুধু ভাষার সংগ্রাম ছিল, তাহলে এই সংগ্রাম থেকে আসলে অনেক ছোট করে দেখা হয়। এটিকে যদি আমরা বিবেচনা করি, এই আন্দোলনটির মূল এটি ছিল, সেটি মূলত ছিল পাকিস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম। সেটি ভাষার উপরে পাকিস্তানিরা আঘাত করেছিল বলেই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী চেতনা যাদের মধ্যে ছিল সেই ছাত্ররা ভুষে উঠেছে। তারা প্রতিবাদ করেছে যে না, এটি হতে পারে না, উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হতে পারে না। এবং ছাত্র সমাজ এতটাই পরিপক্ক ছিল, তারা বলেনি যে বাংলাকেই শুধু রাষ্ট্রভাষা করতে হবে, তারা বলেছে অন্যতম রাষ্ট্রভাষা বাংলা চাই। তার মানে আমরা শুধুই বাংলাকে চাইছি এমনটা নয়। সেই যৌক্তিক সংগ্রামের ফল হিসেবে আমরা যদি দেখি, তবদ্দুল মজলিস প্রথম সেটি একদম সাংগঠনিকভাবে উপস্থাপন করে, পরবর্তী সময়ে প্রাদেশিক পরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত সেটি উপস্থাপন করেন। এই ইতিহাস আমাদের সকলের জানা। এই ছাত্ররা যদি আন্দোলনের একটি বিশেষ পর্ব সংগঠিত না করত, তবে আমরা বাংলা ভাষাকে, যদিও সেই দাবিটি অর্জিত হতে আমাদের আরো কয়েক বছর লেগেছে, আমরা 1952 সালে সেই দাবিটি পূরণ করতে পারিনি। দীর্ঘ সংগ্রামের পর আমরা 4-5 বছর পর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে এই দাবিটি পূরণ করতে পেরেছিলাম। কিন্তু এটি শুধু ভাষার সংগ্রাম নয়, আমাদের মধ্যে যে অসাম্প্রদায়িক চেতনা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, নব্য উপনিবাসের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের চেতনা আমাদের মধ্যে বহন করেছিল এই ভাষা আন্দোলন।